অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে একটি ইম্পর্টেন্ট সেকশনস নিয়ে ডিসকাস করব। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 6 যেটা হোয়াট মে বি ট্রান্সফার্ড, এইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সেকশন 6 এমন একটি সেকশনস যেই সেকশনস থেকে প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি কোনো শর্ট কোশ্চেন্স অথবা কোনো একটা ব্রড কোশ্চেন্স এসেই থাকে। সেটা হতে পারে স্পেস সাকসেসনিস কাকে বলে, সেটা হতে পারে মেয়ার রাইট টু সুই, এটা কি ট্রান্সফারেবল কি ট্রান্সফারেবল নয়, এরকম ভ্যারাইটিস কোশ্চেন্স থেকে থাকে। এমন কোনো সেমিস্টারের এক্সাম নেই বা কম্পিটিটিভ পরীক্ষা নেই যেখানে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যদি সিলেবাসে ইনক্লুডেড থাকে যে সেকশন 6 থেকে প্রশ্ন থাকবে না। তাই সেকশন 6 ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকশনস। আজকের ক্লাসে আমরা এই সেকশন 6টাকে নিয়ে ডিসকাস করার চেষ্টা করব যে সেকশন 6 এর মধ্যে এন্টায়ার সেকশন 6টার মধ্যে কি রয়েছে, প্রত্যেকটা আমরা প্যারা আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো ফার্স্ট সেকশন 6 এর মধ্যে দেওয়া রয়েছে হোয়াট মে বি ট্রান্সফার্ড। হোয়াট মে বি ট্রান্সফার্ড মানে কোন প্রপার্টিগুলো ট্রান্সফার্ড হবে আর কোন প্রপার্টিগুলো ট্রান্সফার্ড হবে না, সেটাই কিন্তু সেকশন 6 এর মধ্যে দেওয়া আছে। সেকশন 6 এর মধ্যে প্রথমে কি দেওয়া আছে, সেকশন 6 এর মধ্যে প্রথমে দেওয়া রয়েছে প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড। এইটুকু অংশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড। এনি কাইন্ড অফ প্রপার্টি মে বি ট্রান্সফার্ড, যে কোনো প্রকারের প্রপার্টি হচ্ছে ট্রান্সফার্ড। তাহলে একটা ভ্যালিড ট্রান্সফার্ড হতে গেলে, একটা ভ্যালিড ট্রান্সফার অফ প্রপার্টি হতে গেলে প্রপার্টিটাকে ট্রান্সফারেবল প্রপার্টি হতে হবে। প্রপার্টিটা যদি ট্রান্সফারেবল প্রপার্টি না হয়ে থাকে তাহলে কিন্তু ভ্যালিড ট্রান্সফার হবে না। যে কোনো প্রকারের প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে, সেই প্রপার্টিটা হতে পারে মুভেবল প্রপার্টি, সেই প্রপার্টিটা হতে পারে ইমুভেবল প্রপার্টি, সেই প্রপার্টিটা হতে পারে কোনো ট্যাঞ্জিবল প্রপার্টি, সেটা হতে পারে কোনো ইনট্যাঞ্জিবল প্রপার্টি, সেটা হতে পারে কোনো কর্পোরিয়াল প্রপার্টি, সেটা হতে পারে কোনো ইনকর্পোরিয়াল প্রপার্টি। প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড, যে কোনো প্রকারের প্রপার্টি ট্রান্সফার্ড হবে। কারণ কি, একটা ভ্যালিড প্রপার্টি ট্রান্সফার করতে গেলে প্রপার্টিটা ট্রান্সফারেবল প্রপার্টি হতে হবে। যদি প্রপার্টিটা ট্রান্সফারেবল প্রপার্টি না হয়ে থাকে তাহলে কিন্তু ভ্যালিড ট্রান্সফার পসিবল হবে না। সেই কারণেই পরবর্তীতে বলেছে যে এক্সেপ্ট বলতে বোঝাচ্ছে ব্যতিক্রমটাকে, যে কোন প্রপার্টিগুলো ট্রান্সফারেবল হবে না বা নন ট্রান্সফারেবল হবে। বলছে অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দিস অ্যাক্ট। এই দিস অ্যাক্ট বলতে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর কথা বলা আছে। বলছে এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দিস অ্যাক্ট। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে অন্যথায় যে প্রপার্টিগুলো ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশনসের কথা উল্লেখ করে দেওয়া আছে, লিমিটেশনের কথা উল্লেখ করে দেওয়া আছে, সেই প্রপার্টিগুলো ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে নন ট্রান্সফারেবিলিটির কথা বলা রয়েছে। বলছে সেই প্রপার্টিগুলো ব্যতীত অন্য সমস্ত প্রপার্টিগুলো বলছে কি মে বি ট্রান্সফার্ড, সেগুলো ট্রান্সফার্ড হবে। আর কোন প্রপার্টিগুলোর কথা বলা হচ্ছে, বলছে বাই এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। এই আদার ল থেকে কি বুঝিয়েছে, আদার ল থেকে বুঝিয়েছে যে অ্যাপার্ট ফ্রম ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে যেগুলো আছে সেগুলো তো আমরা দেখবই। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ব্যতীত অন্য যে সমস্ত আইনগুলো বর্তমানে ইনফোর্স রয়েছে, ভারতবর্ষে যে আইনগুলো প্রযোজ্য বা বিদ্যমান রয়েছে, সেই আইনগুলোর মধ্যেও যদি কোনো প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে যদি সেখানে কোনো রেস্ট্রিকশন বা লিমিটেশনস থেকে থাকে, বলছে সেই প্রপার্টিগুলো কিন্তু নন ট্রান্সফারেবল প্রপার্টি, সেইগুলোকে ট্রান্সফার করা যাবে না। যেমন উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, আমরা এই দুটো পোর্শনসকে ডিসকাস করব। তাহলে ফার্স্ট আমরা ডিসকাস করব যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ব্যতীত আর কোন কোন অ্যাক্ট রয়েছে, বা কিছু এক্সাম্পল স্বরূপ কিছু অ্যাক্টের কথা বলবো বা কিছু প্রপার্টির কথা বলবো যে প্রপার্টিগুলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ব্যতীত অন্য কোনো আইন দ্বারা ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে সেটা রেস্ট্রিক্টেড বা লিমিটেড। যেমন যদি আমরা দেখি, ফার্স্ট হিন্দু ল, যদি আমরা ফার্স্ট দেখি হিন্দু ল, হিন্দু লতে আমরা প্রত্যেকেই কোপারসিনারি প্রপার্টির কথা পড়েছি। হিন্দু লতে আমরা প্রত্যেকে কোপারসিনারি প্রপার্টি পড়েছি এবং সেই কোপারসিনারি প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস রয়েছে। বলছে সেই রেস্ট্রিকশনসগুলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। যেমন আমরা হিন্দু লতে আমরা দেখেছি দেবোত্তর প্রপার্টি, যে প্রপার্টিগুলো দেব দেবীকে উৎসর্গ করা হয়ে থাকে, সেই প্রপার্টিগুলো ট্রান্সফার করার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশনস রয়েছে, সেইগুলোকে আমরা নন ট্রান্সফারেবল প্রপার্টি আমরা বলবো। একই রকমভাবে যদি আমরা মুসলিম লয়ের কথা দেখি,
যদি আমরা মুসলিম লয়ের কথাও দেখি, মুসলিম লতে আমরা দেখেছি কি ওয়াকফ প্রপার্টি রয়েছে। এই ওয়াকফ প্রপার্টি কিন্তু যেটা অলমাইটিকে ডেডিকেট করা হয়ে থাকে, সেই প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রেও কিছু কিছু রেস্ট্রিকশনস বা কিছু লিমিটেশনস রয়েছে। সেই প্রপার্টিগুলোকে এখানে নন ট্রান্সফারেবল প্রপার্টি বলা হবে। যেমন পোস্ট অফ মুতাওয়াল্লি, যিনি ওয়াকফ প্রপার্টি ম্যানেজমেন্ট করে থাকেন, যিনি ওয়াকফ প্রপার্টিকে ম্যানেজমেন্ট করে থাকেন, সেই সুপারিনটেন্ডেন্ট করে থাকেন, সেই মুতাওয়াল্লির যে পোস্ট সেটাও কিন্তু নন ট্রান্সফারেবল প্রপার্টি অ্যাকর্ডিং টু মুসলিম ল। যদি আমরা কোড অফ সিভিল প্রসিডিওর বা সিপিসি যদি দেখি, সে সিপিসি যে সেকশন 60 রয়েছে, সেই সেকশন 60তে এমন কিছু প্রপার্টির কথা বলে দেওয়া আছে যে প্রপার্টিগুলোকে এক্সিকিউশন অফ এ ডিগ্রি, একটা ডিগ্রি এক্সিকিউশন করার সময় সে প্রপার্টিগুলোকে অ্যাটাচমেন্ট করা যায় না। যেমন কি হতে পারে, কিছু অর্নামেন্টস রয়েছে, যেমন মঙ্গলসূত্র মহিলারা পরে থাকেন। আবার যেমন হতে পারে যে সমস্ত কুকিং, যে সমস্ত আর্টিসানসগুলোকে লেগে থাকে, ভেসেলসগুলোকে লেগে থাকে, সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাটাচমেন্ট করা যায় না এক্সিকিউশন অফ এ ডিগ্রি এক্সিকিউশন করার ক্ষেত্রে। তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ব্যতীত আমি তিনটে এখানে অ্যাক্টের এক্সাম্পল দিলাম, যে তিনটে অ্যাক্টে কিছু প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে রেস্ট্রিকশনের কথা বলে দেওয়া আছে। এই তিনটে অ্যাক্ট ছাড়াও কিছু লোকাল এনাক্টমেন্ট রয়েছে, কিছু লোকাল লজ রয়েছে, কিছু কাস্টমারি ল রয়েছে। সেই কাস্টমারি ল অনুসারে কিছু প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, সেই রেস্ট্রিকশনগুলো কিন্তু এখানে বলবৎ হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেকশন 6 এর মধ্যে যেটা দেখলাম, যে প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড, যে কোনো প্রকারের প্রপার্টি ট্রান্সফার্ড হবে। কোনগুলো ব্যতীত? বলছে অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দিস অ্যাক্ট। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 অনুসারে যে প্রপার্টিগুলো ট্রান্সফার করার ক্ষেত্রে বিধিনিষেধ আছে সেইগুলো ব্যতীত। আর কোনগুলো? বাই এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স, বর্তমানে প্রযোজ্য আছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ব্যতীত অন্য যে সমস্ত আইনগুলো, যে আইনগুলোতে কোনো প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে রেস্ট্রিকশনসের কথা উল্লেখ করে দেওয়া আছে, বলছে সেইগুলোকেও ট্রান্সফার করা যাবে না, সেইগুলো নন ট্রান্সফারেবল প্রপার্টি। তাহলে এবার আমরা দেখব যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে ক্লজ এ থেকে ক্লজ আই পর্যন্ত টোটাল 10 প্রকার প্রপার্টিজের কথা বলে দেওয়া আছে। সেই 10 প্রকার প্রপার্টিগুলো হচ্ছে নন ট্রান্সফারেবল প্রপার্টি, যে প্রপার্টিগুলোকে ট্রান্সফার করা যায় না, সেটা ক্লজ 1 এর মধ্যে দেওয়া আছে। নাম্বার 1, ক্লজ 1 এর মধ্যে দেওয়া আছে দ্য চান্স অফ এন হেয়ার অ্যাপারেন্ট succeeding to an estate. Number 1, the chance of an heir apparent succeeding to an estate, the chance of a relation obtaining a legacy on the death of a kinsman or any other mere possibility of a like nature cannot be transferred. তাহলে সেকশন 6 এর ক্লজ এ তে টোটাল 3 প্রকার এখানে প্রপার্টির কথা বলা হলো, যে প্রপার্টিগুলো বলছে ক্যান নট বি ট্রান্সফার্ড, যে প্রপার্টিগুলোকে ট্রান্সফার করা যায় না। আমরা এই তিনটেকে কি করব, ডিসকাস করব। আমি বোঝানোর চেষ্টা করব এই তিনটেকে যে কোন 3 প্রকার প্রপার্টিকে ট্রান্সফার করা যাবে না। আমরা একটা একটা করে সেকেন্ডে বোঝানোর চেষ্টা করব। তাহলে সেকশন 6 এর ক্লজ 1 এর মধ্যে কি দেয়া ছিল? নাম্বার 1 দেয়া ছিল নাম্বার 1 এ দিয়েছিল চান্স অফ অ্যান হেয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু অ্যান স্টেট। নাম্বার 2 তে দিয়েছিল চান্স অফ এ রিলেশন অবটেনিং, চান্স অফ এ রিলেশন অবটেনিং a legacy on the death of a kinsman. আর নাম্বার 3 তে বলা ছিল any other mere possibility of a like nature. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে সেকশন 6 এর ক্লজ 1 এ তিনটে জিনিসের কথা বলা ছিল, চান্স অফ অ্যান হেয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু অ্যান স্টেট,
chance of a relation, obtaining a legacy on the death of a kinsman, any other mere possibility of a like nature। এই যে তিন প্রকার আমরা দেখতে পেলাম রাইট প্রপার্টির কথা বলা রয়েছে, এটাকেই কিন্তু আইনের ভাষায় বলা হয়ে থাকে স্পেস সাকসেশনিস। খুব ইম্পর্টেন্ট, স্পেস সাকসেশনিস। এই স্পেস সাকসেশনিস কথাটার অর্থ কি এবার সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে সেকশন 6 এর ক্লজ 1 এর মধ্যে যে তিন প্রকার প্রপার্টির কথা বলে দেওয়া আছে, নাম্বার 1 সেখানে দেওয়া ছিল যে চান্স অফ অ্যান এয়ার অ্যাপারেন্ট, চান্স অফ অ্যান এয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু অ্যান স্টেট। নাম্বার 2 তে বলা আছে চান্স অফ এ রিলেশন, chance of a relation, obtaining a legacy on the death of a kinsman or any other mere possibility of a like nature। এই তিন প্রকার যে প্রপার্টি এটাকেই বলা হচ্ছে স্পেস সাকসেশনিস। এই স্পেস সাকসেশনিস কথাটার অর্থ কি? এই স্পেস সাকসেশনিস কথাটার অর্থ হচ্ছে expectation of succession, expectation of succession মানে সাকসেশনের মাধ্যমে কোনো প্রপার্টি পাওয়ার যে এক্সপেকটেশন, একটা মানুষের যে একটা এক্সপেকটেশন আছে ইন ফিউচারে অফ গেটিং সাম প্রপার্টি ইন ফিউচার বাই ওয়ে অফ সাকসেশন, দ্যাট ইজ স্পেস সাকসেশনিস, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ সাকসেশন, যেটাই কিনা সেকশন 6 এর ক্লজ এর মধ্যে বলে দেওয়া আছে। এই এক্সপেকটেশন অফ সাকসেশন কথাটার অর্থ কি? শুধুমাত্র একটা মেয়ার পসিবিলিটি রয়েছে ইন ফিউচার টু গেট সাম প্রপার্টি বাই ওয়ে অফ সাকসেশন, দ্যাট ইজ নোন অ্যাজ স্পেস সাকসেশনিস। একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝায় তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। একটা উদাহরণ দিয়ে যদি বোঝায় জিনিসটা সুবিধা হবে বুঝতে। ফাদার অ্যান্ড সন, ছেলে এবং বাবা, এই দুজনের মধ্যে রয়েছে মিউচুয়াল রাইট অফ ইনহেরিটেন্স, মিউচুয়াল রাইট অফ ইনহেরিটেন্স। এই মিউচুয়াল রাইট অফ ইনহেরিটেন্স জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এইরকম, বাবা যদি আগে মারা যান, বাবা যদি আগে ডেথ হয়ে যায়, আর ছেলে যদি বাবাকে সারভাইভ করে থাকে, সেক্ষেত্রে বাবার প্রপার্টি ছেলে ইনহেরিট করবে। বাবা যদি প্রিভিয়াসলি মারা যান আর বাবার প্রপার্টি যদি বাবা যদি প্রিভিয়াসলি মারা যান ইনটেস্টেড অবস্থায়, ছেলে যদি তাকে সারভাইভ করে থাকে, সেক্ষেত্রে ছেলে বাবার প্রপার্টি ইনহেরিট করবে। এর উল্টোটা যদি হয়, যদি ছেলে আগে মারা গিয়ে থাকে ইনটেস্টেড অবস্থায় আর বাবা যদি ছেলেকে সারভাইভ করে থাকে, ছেলের প্রপার্টি বাবা কি করবে? ইনহেরিট করবে। তাহলে ছেলে এবং বাবার মধ্যে মিউচুয়াল রাইট অফ ইনহেরিটেন্স রয়েছে। তাহলে ছেলে যখন জীবিত রয়েছে, বাবাও যখন জীবিত রয়েছে, ছেলেও যখন জীবিত রয়েছে, ছেলে শুধুমাত্র একটা কি না এয়ার অ্যাপারেন্ট। ছেলে শুধুমাত্র কি একটা ছেলে হচ্ছে অ্যাপারেন্ট, এয়ার অ্যাপারেন্ট। এয়ার অ্যাপারেন্ট কথাটার অর্থ কি? অ্যাপারেন্টলি এয়ার। এয়ার অ্যাপারেন্ট কথাটার অর্থ হচ্ছে অ্যাপারেন্টলি এয়ার বাট নট লিগাল এয়ার। লিগাল এয়ার কখন হবে? যখন সাকসেশন ওপেন হবে অন দ্য ডেথ অফ দ্য ফাদার। বাবা যেদিন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, যেদিন বাবা তার নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, সেই দিন সাকসেশন ওপেন্স হবে, আর সেই দিনই ছেলে কি হবে? লিগাল এয়ার হবে। বাট বাবার জীবদ্দশায় ছেলে শুধুমাত্র হচ্ছে এয়ার অ্যাপারেন্ট, মানে অ্যাপারেন্টলি এয়ার বাট নট লিগাল এয়ার। তাহলে বাবা জীবিত থাকতে থাকতে বাবার প্রপার্টি পাওয়ার যে একটা চান্সেস রয়েছে একটা ছেলের কাছে, এটাকেই বলা হচ্ছে এক্সপেকটেশন অফ সাকসেশন। তাহলে বাবার প্রপার্টি ছেলে কখন সাকসিড করতে পারে? আফটার দ্য ডেথ অফ দ্য ফাদার। বাবার মৃত্যুর পরেই কি করতে পারে? ছেলে এই প্রপার্টিটা সাকসিড করতে পারে। বাবা মারা যাবে আর ছেলে সাকসিড করবে, বিষয়টা কিন্তু তা নয়। দুটো সার্কামস্টান্সেস যদি ফুলফিল হয়ে থাকে, তবেই বাবার মৃত্যুর পরে ছেলে সেই প্রপার্টিটাকে সেটাকে ইনহেরিট করতে পারে। যদি কিনা বাবা ইনটেস্টেড অবস্থায় মারা যায়, যদি বাবা ইনটেস্টেড অবস্থায় মারা যায়, এই ইনটেস্টেড অবস্থায় মারা যাওয়াটাকে কি বলা হয় না উইদাউট মেকিং এনি ভ্যালিড উইল, মেকিং এনি ভ্যালিড উইল। যদি কোনো ভ্যালিড উইল না করেই বাবা মারা যায়, তবেই একটা ছেলে কি করতে পারে? প্রপার্টি ইনহেরিট করতে পারে। আর নাম্বার 2, যদি সারভাইভ করে,
যদি ছেলেটা তার বাবাকে সারভাইভ করে, কারণ বাবার মৃত্যুর আগে যদি ছেলের মৃত্যু হয়ে যায় বা ছেলে যদি প্রিডিসিজ হয়ে গিয়ে থাকে, তাহলে প্রপার্টি পাওয়ার আর কোনো চান্সেস নেই। তাহলে প্রপার্টি পেতে গেলে, বাবার প্রপার্টি ছেলেকে পেতে গেলে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বাবাকে ইন্টেস্টেড অবস্থায় মারা যেতে হবে উইদাউট মেকিং এনি ভ্যালিড উইল, আর ছেলে তাকে বাবাকে সারভাইভ করতে হবে, কাকে না ছেলেকে, তবেই শুধুমাত্র ছেলে সে প্রপার্টিটা পাবে। তাহলে বিফোর দ্য ডেথ অফ ফাদার, বাবার মৃত্যুর আগে ছেলে শুধুমাত্র কি আছে, এক্সপেকটেশন অফ সাকসেশন, এটাকেই বলা হয় স্পেস সাকসেশনিজ, এটাকেই বলা হয় স্পেস সাকসেশনিজ, আর এক্সপেকটেশন অফ সাকসেশন বলা হয় সাকসিড করার একটা চান্সেস রয়েছে, ফিউচার পসিবল একটা চান্সেস রয়েছে, মেয়ার পসিবিলিটি রয়েছে। এটা কনফার্ম তখনই হবে যদি বাবা ইন্টারেস্টেড অবস্থায় মারা যায়, ছেলে যদি বাবাকে সারভাইভ করে থাকে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম সেকশন 6 এর ক্লজ এর মধ্যে যে তিনটে পয়েন্ট ছিল, তার প্রথম পয়েন্টটা যে চান্স অফ অ্যান এয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু অ্যান স্টেট। তাহলে একটা এয়ার অ্যাপারেন্টের বা অ্যাপারেন্টলি একটা এয়ার যে কিনা লিগাল এয়ার নয়, তার যে শুধুমাত্র একটা মেয়ার পসিবিলিটি রয়েছে ইন ফিউচার কোনো প্রপার্টিকে সাকসিড করার জন্য, সেটাকে স্পেস সাকসেশনিজ বলা হয়। দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড, সেটাকে কখনো ট্রান্সফার করা যায়। কেন ট্রান্সফার করা যায় না? কেন ট্রান্সফার করা যায় না একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে কেন সেই প্রপার্টিটাকে ট্রান্সফার করা যাবে না। সাপোজ মনে করো একজন ব্যক্তি এ, এনার দুটো ছেলে আছে, একটা বি আর একটা সি। বি আর সি হচ্ছে এ দুটো ছেলে, সান, এটা হচ্ছে সান 1, এটা হচ্ছে সান 2। বাবা জীবদ্দশায়, বাবা মনে করো ডেথ বেডে রয়েছে, মৃত্যু শয্যায় শায়িত রয়েছে, ডাক্তার বলে দিয়েছে এ আর বাঁচবে না, বাবা বাঁচবে না। তাহলে বাবা রেখে যাওয়া প্রপার্টি দু ভাই হাফ হাফ করে পাবে বাবার মৃত্যুর পরে, যদি বাবা ইন্টারেস্টেড অবস্থায় মারা গিয়ে থাকে, আর যদি ছেলে দুটো সারভাইভ করে থাকে তার বাবাকে, তবেই তারা হাফ হাফ করে শেয়ার পাবে। ডাক্তার যেহেতু বলে দিয়েছে বাবা আর বাঁচবে না, বি কি করেছে, তার রেসপেক্টিভ যে হাফ শেয়ারটা ছিল সে বাবার ট্রিটমেন্টের জন্য হোক বা অন্য কোনো পারপাসে কি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে। কাকে না, ডি কে বিক্রি করে দিয়েছে। এখন এই যে প্রপার্টিটা বি বিক্রি করলো ডি কে, এই যে হাফ প্রপার্টিটা বি ডি কে বিক্রি করলো, যেটা বাবার মৃত্যুর পরেও পাবে, এখনো পায়নি, বাবা এখনো জীবিত রয়েছে। এই যে ট্রান্সফারটা বি ডি কে করলো হাফ শেয়ারটা, বলছে এই ট্রান্সফারটা ইনভ্যালিড। কারণ কি, তার শুধুমাত্র একটা স্পেস সাকসেশনিস রয়েছে, চান্স শুধুমাত্র রয়েছে অফ এ গেটিং সাম প্রপার্টি ইন ফিউচার, এখনো সে প্রপার্টিটার মালিক হয়নি। এই ট্রান্সফারটা ভ্যালিড, এই ট্রান্সফারটাকে কখনো করা যাবে না, যেটাই সেকশন 6 এর ক্লজ এর ফার্স্ট পার্টের মধ্যে রয়েছে। এবার আমরা সেকশন 6 এর ক্লজ এর সেকেন্ড পার্টটাকে আমরা বোঝার চেষ্টা করব, যেখানে লেখা আছে চান্স অফ এ রিলেশন। চান্স অফ এ রিলেশন, একটি রিলেশনের একটি সুযোগ রয়েছে, অপরচুনিটি রয়েছে, কিসের জন্য, অফ গেটিং সাম লিগাসি, কিছু উইল পাওয়ার আফটার দ্য ডেথ অফ কিন্সম্যান। কিন্সম্যান মানে কোনো আত্মীয়, তো কোনো আত্মীয় তার বাবা হতে পারে, তাকে যদি কোনো উইল করে দিয়ে থাকে, সেই উইল পাওয়ার যে একটা অপরচুনিটি রয়েছে সেটার কথা বলা হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। সাপোজ একজন ব্যক্তি এ, সে তার কোনো একটা ছেলেকে উইল করে দিয়েছে, যেটাকে লেখা আছে বেকওয়েস্ট। এই বেকওয়েস্ট বা উইল, এটাকে টেস্টামেন্টারি ডিসপোজিশন বলা হয়ে থাকে। তাহলে এ তার ছেলেকে কি করেছে, একটা উইল বা একটা বেকওয়েস্ট করে দিয়েছে, কোন একটা ল্যান্ডকে উইল করে দিয়েছে। তাহলে এই যে উইলটা বাবা তার ছেলেকে করেছে, তাহলে ছেলে হচ্ছে কি, আইনের ভাষায় যে উইল করছে তাকে বলা হয় টেস্টাটর। এটাকে আবার লিগাটরও বলা হয়। আর যাকে উইল করছে তাকে টেস্টাটিও বলা হয় আর লিগাটিও বলা হয়। তাহলে এই যে লিগাটি বা টেস্টাটি যিনি রয়েছেন, এনার শুধুমাত্র একটা অপরচুনিটি রয়েছে, কি না, এই প্রপার্টিটাকে পাওয়ার। কখন, আফটার দ্য ডেথ অফ লিগাটর অর টেস্টাটর। লিগাটর বা টেস্টাটরের মৃত্যুর পরে এই প্রপার্টিটাকে পাওয়ার তার একটা অপরচুনিটি রয়েছে। এখন মনে প্রশ্ন উঠতে পারে, স্যার এটা তো উইল করে দিয়েছে, তাহলে তার প্রপার্টিটা এই পাবে,
কিন্তু বিষয়টা তা নয়, কারণ আমরা জানি একজন ব্যক্তির যেটা শেষ উইল সেটাই শুধুমাত্র কার্যকর হবে। কি গ্যারান্টি আছে এই উইলটা করার পরে এই সেম প্রপার্টিটা এ অন্য কাউকে উইল করে দেবে না, তার অন্য যে ছেলে আছে সেই ছেলেটাকে যে উইল করে দেবে না সান টুকে, তার কি কোনো গ্যারান্টি রয়েছে? তাহলে যে উইলটা ফার্স্ট করেছিল, যাকে করেছিল, তার শুধুমাত্র কি রয়েছে, একটা মেয়ার পসিবিলিটি রয়েছে to get some property by way of will in future. ফিউচারে কিছু প্রপার্টি পাওয়ার শুধু মেয়ার পসিবিলিটি রয়েছে, একটা চান্স রয়েছে, একটা অপরচুনিটি রয়েছে, বাট কনফার্ম নয়। আর কখন? যদি কিনা যাকে উইল করেছে লিগাটরকে, যদি লিগাটর যদি সারভাইভ করে একে, তবেই লিগাটরকে যদি সারভাইভ করে থাকে লিগাটি, তবেই। কারণ এর মৃত্যুর আগেই যদি সানের মৃত্যু হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই প্রপার্টিটা পাবে না। তার মানে সেকশন 6 এর ক্লজ এর যে সেকেন্ড পার্ট যেখানে লেখা রয়েছে যে একটা রিলেশনের একটা অপরচুনিটি বা চান্স রয়েছে যে কোন একটা লিগাসিকে পাওয়ার আফটার দ্য ডেথ অফ এ কিন্সম্যান, এটাও কিন্তু স্পেস সাকসেশনিস্ট বা মেয়ার পসিবিলিটি টু গেট সাম প্রপার্টি ইন ফিউচার অ্যান্ড দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড। সেই প্রপার্টিটাকে ট্রান্সফার করতে পারে না। মানে এই যে উইলটা করে দিয়েছে একটা বাবা তার ছেলেকে, একটা বাবা তার ছেলেকে যে উইল করে দিয়েছে, অন দ্য বেসিস অফ দ্যাট উইল, অন দ্য বেসিস অফ দ্যাট ডিড অফ উইল, সান কখনোই এই প্রপার্টিটাকে কখনোই কাউকে ট্রান্সফার করতে পারবে না। কারণ কি? সে প্রপার্টিটার মালিক এখনো সেই ছেলেটি হয়নি, সে প্রপার্টিটার মালিক আফটার দ্য ডেথ অফ দ্য টেস্টেটর লিগাটর হবে। তাহলে বাবার মৃত্যুর আগে পর্যন্ত বা যিনি উইল করেছেন সেই টেস্টেটরের মৃত্যুর আগে পর্যন্ত ছেলে শুধুমাত্র একটা চান্সেস রয়েছে টু গেট দ্য প্রপার্টি আফটার দ্য ডেথ অফ দ্য টেস্টেটর, আর কিন্তু কিছুই নয়। আর দ্যাট প্রপার্টি ক্যান নট বি ট্রান্সফার্ড অ্যাকর্ডিং টু সেকশন 6, সেটাকে ট্রান্সফার করা যাবে না। এইটার কথাই লেখা রয়েছে সেকশন 6 এর ক্লজ এর সেকেন্ড পার্টের মধ্যে। আমরা থার্ড পার্টটার মধ্যে এবার যাব, যেখানে দেওয়া রয়েছে যে এনি আদার মেয়ার পসিবিলিটি অফ এ লাইক নেচার। মানে আমরা যেটা দেখলাম এখানে এয়ার অ্যাপারেন্টের যে ব্যাপারটা, আমরা যে এখানে দেখতে পেলাম আমরা যে একটা রিলেশনের যে চান্স আছে কোনো একটা বেকওয়েস্ট পাওয়ার আফটার ডেথ অফ দ্য কিন্সম্যান, ওই রকম ধরনেরই মেয়ার পসিবিলিটি অফ এ লাইক নেচার, একই রকম এরকম ধরনের যদি কোনো একটা প্রপার্টি যেটা শুধুমাত্র একটা পসিবিলিটি রয়েছে পাওয়ার, চান্সেস রয়েছে, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার, সেটাকে ট্রান্সফার করা যায় না। আমি দু একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করো ইনি একজন ফিশারম্যান, তাহলে এ একজন ফিশারম্যান, এ একটা কন্ট্রাক্ট করছে। কার সাথে কন্ট্রাক্ট করছে? বি এর সাথে একটা কন্ট্রাক্ট করছে। কিসের কন্ট্রাক্ট করছে? এ একজন ফিশারম্যান, ও বি এর সাথে কন্ট্রাক্ট করছে আমি পুকুরের যে জালটা ফেলবো এখন, এই জালের মধ্যে যতটা মাছ উঠবে সেই মাছটা আমি আপনাকে দিয়ে দেব। তাহলে একটা ফিশারম্যান পুকুরে যে জাল ফেলবে মাছ ধরার জন্য, সেই জালে আদেও মাছ উঠবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। মাছ উঠতেও পারে, নাও পারে, দের শুধু একটা মেয়ার পসিবিলিটি রয়েছে মাছ ওঠার, এটা কোনো কনফার্ম বা সার্টেন কোনো জিনিস নয়। তাহলে এরকম মেয়ার যেখানে শুধু পসিবিলিটি রয়েছে বা চান্সেস রয়েছে টু গেট সাম প্রপার্টি বা কোনো কিছু পাওয়া, বলছে সেটাকে কখনো ট্রান্সফার করা যায় না, কারণ আদেও মাছ উঠবে কি উঠবে না তার কোনো গ্যারান্টি নেই। বলছে এই রকম যে অধিকার বা এই সমস্ত যে প্রপার্টিগুলো রয়েছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড, এগুলোকে ট্রান্সফার করা যায় না। তাহলে আমরা এতক্ষণ ধরে সেকশন 6 এর ক্লজ এ নিয়ে ডিসকাস করছিলাম, যেখানে স্পেস সাকসেশনিস্টের কথা বলা আছে। এই স্পেস সাকসেশনিস্ট কথাটার অর্থ কি? না, এক্সপেকটেশন অফ সাকসেশন, এ সাকসেশন হওয়ার একটা এক্সপেকটেশনস, সেটাকেই বোঝানো হয়েছে তিনটে পার্টের মধ্যে। সেই তিনটে পার্ট নিয়ে আমরা এতক্ষণ ধরে আমরা ডিসকাস করলাম। এবার আমরা যেটাকে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের সেকশন 6 এর সেকেন্ড পার্ট, ক্লজ বি নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে এতক্ষণ ধরে আমরা সেকশন 6 এর ক্লজ এ নিয়ে ডিসকাস করলাম, এবার আমরা সেকশন 6 এর ক্লজ বি নিয়ে আমরা ডিসকাস করব। সেই ক্লজ বি এর মধ্যে কি আছে সেটাকে দেখে নেওয়ার চেষ্টা করব। এ মেয়ার রাইট অফ রি এন্ট্রি ফর দ্য ব্রিচ অফ এ কন্ডিশন সাবসিকুয়েন্ট cannot be transferred to anyone except the owner of the property affected thereby. Very important point, এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বলছে এ মেয়ার রাইট অফ রি এন্ট্রি, এই মেয়ার মানে হচ্ছে শুধুমাত্র বা বেয়ার রাইট কে বোঝাচ্ছে। তাহলে এই মেয়ার রাইট অফ রি এন্ট্রি, এই রাইট অফ রি এন্ট্রি কথাটার অর্থ কি?
এই রাইট অফ রি এন্ট্রি জিনিসটা কি, ফার্স্ট এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। এই রাইট অফ রি এন্ট্রিটা কখন হবে? ফর দ্য ব্রিচ অফ কন্ডিশন প্রিসিডেন্ট। তাহলে কন্ডিশন দু রকমের হয়ে থাকে, একটা কন্ডিশন সাবসিকুয়েন্ট, একটা কন্ডিশন প্রিসিডেন্ট। কন্ডিশন প্রিসিডেন্ট কোন কন্ডিশনগুলো? কন্ডিশন প্রিসিডেন্ট হচ্ছে সেই কন্ডিশন যেটা কিনা আগে ফুলফিল করতে হয়, কোনো কন্ট্রাক্ট করার আগেই যে কন্ডিশনটাকে ফুলফিল করতে হয়, দ্যাট ইজ কন্ডিশন প্রিসিডেন্ট। আর কন্ট্রাক্ট করার পরে যে কন্ডিশনগুলোকে ফুলফিল করতে হয় সেগুলোকে বলা হয় কন্ডিশন সাবসিকুয়েন্ট। সাপোজ আমার কোনো একটা প্রপার্টি যদি কাউকে লিজ দিয়ে থাকি, লিজ ডিডটা হয়ে যাওয়ার পরে যে লেজি রয়েছে তাকে যে সমস্ত কন্ডিশনগুলোকে মেনটেন করতে হবে ডিউরিং দ্য লিজ টার্ম, সেইগুলোকেই বলা হচ্ছে কন্ডিশন সাবসিকুয়েন্ট। আর সেই কন্ডিশন সাবসিকুয়েন্টের মধ্যে যদি কোনো রকম সে ব্রিচ করে থাকে, যদি কোনো রকম টার্মস অ্যান্ড কন্ডিশনসকে যদি কন্ট্রাভেনশন করে থাকে, সেটা কিন্তু লিজ ডিডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, যেটা মিউচুয়ালি পার্টিসরা ঠিক করেছে, এবং তখনই কিন্তু লেজারের কি হবে, রাইট অফ রি এন্ট্রিটা অ্যারাইজ করে যাবে। তাহলে আমি কি দেখাতে চাইছি, এই রাইট অফ রি এন্ট্রি কথাটার অর্থ কি? এই রি এন্ট্রি কথার অর্থ হচ্ছে রিজিউম দ্য পজেশনস। সাপোজ একজন ব্যক্তি, ইফ এ পারসন, যদি কোনো একজন ব্যক্তি কি করে থাকে, ট্রান্সফার করে থাকে তার পজেশনসটা টু অ্যানাদার পারসনকে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য, ফর এ টাইম ডিউরেশন, কিছু সময়ের জন্য। তাহলে যখন কোনো একজন ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তিকে কিছু সময়ের জন্য তার যদি কোনো প্রপার্টিকে যদি পজিশনটাকে ট্রান্সফার করে থাকে, আফটার সার্টেন ডিউরেশন সেই প্রপার্টিটাকে ফার্দার রিজিউম করার যে অধিকার, সেটাকে বলা হচ্ছে রাইট অফ রি এন্ট্রি। আর এই রাইট অফ রি এন্ট্রি আমরা সাধারণত কোথায় দেখতে পাই? আমরা লিজে দেখতে পাই, যেটা সেকশন 105 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-তে ডিফিনিশন দেওয়া রয়েছে লিজ বলতে আমরা কি বুঝে থাকি। তাহলে কোনো একজন লেজি যখন তার প্রপার্টি কাউকে লিজে দিয়ে দিচ্ছে একটা সার্টেন ডিউরেশনের জন্য, সেই টার্মটা শেষ হয়ে যাওয়ার আগেই যদি কোনো কন্ডিশন ব্রিচ করার কারণে এন্টাইটেল হয়ে যায় লেজার সে প্রপার্টিতে এন্ট্রি করার জন্য, সেটাকে বলা হচ্ছে রাইট অফ রি এন্ট্রি। এই রাইট অফ রি এন্ট্রিটা বলছে মেয়ার রাইট অফ রি এন্ট্রি দ্যাট ক্যান নট বি ট্রান্সফার, সেটাকে ট্রান্সফার করা যায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাবো, কিন্তু তার আগে একটু বলে দিই যে এ মেয়ার রাইট অফ রি এন্ট্রি, এই রাইট অফ রি এন্ট্রিটা কেন অ্যারাইজ করছে? ফর দ্য ব্রিচ অফ কন্ডিশন সাবসিকুয়েন্ট। একটা কন্ডিশন সাবসিকুয়েন্টকে ব্রিচ করার জন্য তখন বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার টু এনিওয়ান, সেটাকে ট্রান্সফার করা যাবে না এক্সেপ্ট দ্য ওনার অফ দ্য প্রপার্টি এফেক্টেড দেয়ার বাই। যে প্রপার্টির ওনার এফেক্টেড হয়েছে তাকে ট্রান্সফার করা যেতে পারে। এখন জিনিসটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করছি, একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাবো, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। সাপোজ মনে করো একটা প্লট অফ ল্যান্ড, এই প্লট অফ ল্যান্ডের ওনার হচ্ছে এ, ওনার হচ্ছে এ, এই প্লট অফ ল্যান্ডের এ কি করেছে, বি কে এই প্লট অফ ল্যান্ডটা লিজ দিয়েছে। ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য লিজ দিয়েছে। তাহলে এ হচ্ছে এই প্লট অফ ল্যান্ডের ওনার, এ এই প্লট অফ ল্যান্ডটা বি কে লিজ দিয়েছে ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য লিজ দিয়েছে। কিন্তু এই প্লট অফ ল্যান্ডকে লিজ দেওয়ার টাইমে একটা কন্ডিশন অ্যাটাচ করে দেওয়া আছে। কি কন্ডিশন অ্যাটাচ করা ছিল? কন্ডিশনটা এটাই ছিল যে এই লিজটা হওয়ার পরে এই প্লট অফ ল্যান্ডের মধ্যে কোনো রকম কুয়ো সেখানে খোঁড়া যাবে না, কোনো রকম কুয়ো ওয়েল কখনো ডিগ করা যাবে না, সেখানে কখনো কুয়ো সেখানে খোঁড়া যাবে না, বা কোনো রকম কনস্ট্রাকশন করা যাবে না। এটা ছিল কি না কন্ডিশন সাবসিকুয়েন্ট। কন্ডিশন সাবসিকুয়েন্ট, কন্ডিশন সাবসিকুয়েন্ট তাহলে কি, এই ল্যান্ডের মধ্যে কোনো কুয়ো খোঁড়া যাবে না বা কোনো রকম কনস্ট্রাকশন করা যাবে না। 1 বছর পরে বি কি করলো, এই ল্যান্ডের উপরে একটা কি করলো, ডিগ এ ওয়েল, একটা কুয়ো সেখানে কি করলো, খুঁড়লো। যেই কুয়োটা খুঁড়লো তাহলে কন্ডিশনটা কি করলো, এখানে ব্রিজ বা কন্ট্রাভেনশন করলো, তখনই এ এন্টাইটেল হয়ে যাবে নিজের প্রপার্টির মধ্যে কি করার জন্য, রি এন্ট্রি করার জন্য বা রিজিউম করার জন্য। পজেশন রিজিউম করবে কি না পজেশনটাকে। তাহলে এই যে লেজার যিনি ছিলেন, এই লেজারের যে নিজের প্রপার্টিটাকে ফার্দার যে রিজিউম করার বা রিএন্ট্রি করার যে অধিকার, সেটাকেই বলা হচ্ছে রাইট অফ রি এন্ট্রি। বলছে এই রাইট অফ রি এন্ট্রিটা মানে মেয়ার রাইট অফ রি এন্ট্রিটা লেজার কখনো কি করতে পারবে না,
কাউকে ট্রান্সফার করতে পারবে না। এখন এ যদি এই যে রাইটটা সে পেয়ে গেল ফার্দার নিজের প্রপার্টিটার পজেশন নেওয়ার বা রিজিউম করার, শুধুমাত্র ওই রাইটটা কি করলো, সিকে ট্রান্সফার করলো। বি এর এগেনস্টে নিজে মামলা না করে প্রপার্টিটাকে পজেশনটাকে না নিয়ে সিকে বললো তুমি যাও, তুমি গিয়ে এই প্রপার্টিটার পজেশনটা নিয়ে নাও। বলছে এই যে রাইট অফ রিএন্ট্রিটা ট্রান্সফার করছে সিকে, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার, এটাকে ট্রান্সফার করা যাবে না। কারণ কি, এখানে প্রপার্টিটা ট্রান্সফার করেনি, শুধু ওই প্রপার্টিটাকে রিজিউম করার যে অধিকারটা ছিল, যে রাইটটা ছিল, সেটাকে এখানে ট্রান্সফার করেছে। বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার অ্যাকর্ডিং টু সেকশন 6 ক্লজ বি অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এটার কথাই সেকশন 6 এর মধ্যে ক্লজ বি এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে মেয়ার রাইট টু রি-এন্ট্রি ক্যান নট বি ট্রান্সফার্ড। দ্যাট পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এবার নেক্সট যেটা আছে সেটার দিকে যাওয়ার চেষ্টা করব। নেক্সট যে পয়েন্ট আছে দ্যাট ইজ ক্লজ সি, অ্যান ইজমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান ইজমেন্ট ক্যান নট বি ট্রান্সফার্ড apart from dominant heritage. That point is very very important point. An easement cannot be transferred apart from dominant heritage. এই easement কথাটার অর্থ কি? easement হচ্ছে একটা right of use, right of use of another property, that is easement. section 4 easement act 1882 তে easemenটের ডেফিনেশন দেওয়া রয়েছে। তাহলে যখন কোনো একজন ব্যক্তি অন্যের কোনো একটা প্রপার্টিকে ইউজ করার যে অধিকার থাকে, সেটা রাইট অফ ওয়ে হতে পারে, রাইট টু টেক ওয়াটার হতে পারে, এই যে রাইট, এইগুলোকে বলা হচ্ছে ইজমেন্ট বা ইজমেন্টারি রাইট। বলে এই ইজমেন্টারি রাইট যে প্রপার্টিটাকে, একটা ইজমেন্টারি রাইট একজন ব্যক্তির কেন থাকে, নিজের যে প্রপার্টি রয়েছে, নিজের যে টেনামেন্ট রয়েছে, নিজের যে হাউস রয়েছে, সেটাকে মোর বেনিফিশিয়ালি এনজয়মেন্ট করার জন্য এই ইজমেন্টারি রাইটটা থেকে থাকে। আর নিজের যে প্রপার্টিটাকে মোর বেনিফিশিয়ালি এনজয়মেন্ট করার জন্য একটা ব্যক্তির যে ইজমেন্ট রাইট থেকে থাকে, সেটাকে বলা হচ্ছে ডোমিনেন্ট হেরিটেজ। আর যার প্রপার্টির ওপরে সেই রাইটটাকে এক্সারসাইজ করছে ইজমেন্টারি রাইট, সেটাকে বলা হয় সার্ভিয়েন্ট হেরিটেজ। আমি বোঝাবো এখানে। তাহলে বলছে অ্যান ইজমেন্ট ক্যান নট বি ট্রান্সফার্ড অ্যাপার্ট ফ্রম ডোমিনেন্ট হেরিটেজ। একটা ইজমেন্টারি রাইটকে কখনো ট্রান্সফার করা যায় না ডোমিনেন্ট হেরিটেজ ছাড়া। এখন এই ডোমিনেন্ট হেরিটেজটা কি আর সার্ভিয়েন্ট হেরিটেজটা কি, এটা আমাদের জানা খুব জরুরি রয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করো এটা একটা রোড, এটা একটা ল্যান্ড এ, এটা ল্যান্ড অফ এ, এটা একটা ল্যান্ড বা একটা হাউস বি। তাহলে বি হ্যাবিচুয়ালি এর প্লট অফ ল্যান্ড থেকে প্রত্যেক দিন যাতায়াত করতো এই রোডে যাওয়ার জন্য। তাহলে এর যে প্লট অফ ল্যান্ডটা রয়েছে, এর প্লট অফ ল্যান্ড থেকে বি প্রত্যেক দিন কি করতো, এখান থেকে যাতায়াত করত, এবং বি এই নিজের হাউস, নিজের যে প্রপার্টি, এটাকে মোর বেনিফিশিয়ালি এনজয়মেন্ট করার জন্য এর প্রপার্টি থেকে শর্টকাট এখানে গিয়ে মেন রোডে উঠতো, এবং যাওয়ার পরে এর একটা ইজমেন্ট রাইট ক্রিয়েট হয়েছে, তাহলে নিজের এই প্রপার্টিটাকে, নিজের এই হাউস বা টেনামেন্টটাকে বেনিফিশিয়ালি এনজয়মেন্ট করার জন্য এর ল্যান্ডের ওপর থেকে যাওয়ার যে একটা অধিকার তৈরি হয়েছে, দ্যাট ইজ ইজমেন্টারি রাইট। আর যে প্রপার্টির ওপরে এই যে বাড়িটাকে বলা হবে ডোমিনেন্ট হেরিটেজ। তাহলে নিজের যে প্রপার্টিটাকে মোর বেনিফিশিয়ালি এনজয়মেন্ট করার জন্য একজন ব্যক্তি ইজমেন্টারি রাইটটাকে এক্সারসাইজ করছে, সেই নিজের বাড়িটাকে বলা হবে ডোমিনেন্ট হেরিটেজ। আর যার প্রপার্টির আপন দ্য প্রপার্টি অফ হুজ, যার প্রপার্টিতে সেই ইজমেন্টারি রাইটটাকে এনজয় করছে, সেটাকে বলা হচ্ছে সার্ভিয়েন্ট হেরিটেজ।
তাহলে ডমিনেন্ট হেরিটেজ তাহলে কোনটাকে বলা হচ্ছে? একজন ব্যক্তি তার নিজের যে প্রপার্টিটাকে মোর বেনিফিশিয়ালি এনজয়মেন্ট করার জন্য ইজমেন্টের রাইটটাকে এক্সারসাইজ করছে সেটাকে বলা হবে ডমিনেন্ট হেরিটেজ। যার প্রপার্টির ওপর থেকে ইজমেন্টের রাইটটাকে সে এনজয় করছে, সেই যার প্রপার্টির ওপর থেকে ইজমেন্টের রাইটটাকে এক্সারসাইজ করছে সেই প্রপার্টিটাকে বলা হবে সার্ভিয়েন্ট হেরিটেজ। তাহলে আমরা দেখতে পেলাম সেকশন 6 এর ক্লজ সি তে বলে দেওয়া আছে অ্যান ইজমেন্ট অ্যাপার্ট ফ্রম ডমিনেন্ট হেরিটেজ ক্যান নট বি ট্রান্সফার্ড। তাহলে কোন একটা ইজমেন্ট, এই যে ইজমেন্টারি রাইটটা রয়েছে বি এর, সে বলছে এই ইজমেন্টারি রাইটটাকে সাপোজ মনে করো বাড়িটাকে ট্রান্সফার করছে না, শুধু এর প্রপার্টির উপর থেকে যাওয়ার যে ইজমেন্টারি রাইট আছে বি কি করলো সি কে সেটাকে ট্রান্সফার করছে। বলছে শুধুমাত্র ইজমেন্টারি রাইট যেটা আছে সেই রাইটটাকে অ্যাপার্ট ফ্রম ডমিনেন্ট হেরিটেজ, মানে বাড়িটাকে বাদ দিয়ে শুধুমাত্র ইজমেন্টারি রাইটটাকে যদি বি ট্রান্সফার করতে চায় দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড, সেটাকে ট্রান্সফার করা যাবে না। কিন্তু বি যদি তার নিজের এই বাড়িটাকে যদি সি কে ট্রান্সফার করে দিত, বলছে এই যে ইজমেন্টারি রাইটটা, এই ইজমেন্টারি রাইটটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ল্যান্ড। তাহলে এই যে হাউসটা রয়েছে বিয়ের এই হাউসের সাথে ইজমেন্টারি রাইটটা অ্যাটাচ হয়ে গিয়েছে, এটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গিয়েছে। যদি এই বাড়িটাকে যদি সিটাকে ট্রান্সফার করে দিয়ে থাকে, বি যদি তার নিজের বাড়িটাকে যদি সি কে ট্রান্সফার করে দিয়ে থাকে, ওই বাড়ির সাথে অ্যাটাচ পার্ট অ্যান্ড পার্সেল যে ইজমেন্টারি রাইট সেটাও ট্রান্সফার হয়ে যাবে, এবং তখন সি কি করতে পারে ইজমেন্টারি রাইটটা এ ল্যান্ডের ওপর থেকে এক্সারসাইজ করতে পারে বা ইউজ করতে পারে। কিন্তু বি যদি এই নিজের বাড়িটাকে বিক্রি না করে শুধু তার নিজের ইজমেন্টারি রাইটটাকে সি কে যদি ট্রান্সফার করে থাকে, অ্যাকর্ডিং টু সেকশন 6 ক্লজ সি অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, দেন ইজমেন্ট অ্যাপার্ট ফ্রম ডমিনেন্ট হেরিটেজ ক্যান নট বি ট্রান্সফার্ড। নেক্সট, ক্লজ ডি, সেকশন 6 এর ক্লজ ডি এবার আমরা ডিসকাস করব। An interest in the property restricted in its enjoyment to the owner personally cannot be transferred by him. আবারও বলছি, an interest in property, কোনো প্রপার্টির মধ্যে যদি কারোর ইন্টারেস্ট থেকে থাকে, কোনো সত্ত্ব বা মালিকানা যদি থেকে থাকে বা অধিকার যদি থেকে থাকে, which is restricted in its enjoyment টু দ্য ওনার পার্সোনালি, যে প্রপার্টির এনজয়মেন্টটা পার্সোনালি ওই ওনারই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না, দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড। একজন ব্যক্তি নিজের কোয়ালিফিকেশনের মাধ্যমে যদি কোনো সরকারি চাকরি পেয়ে থাকে, একজন ব্যক্তি নিজের কোনো কোয়ালিফিকেশনের মাধ্যমে যদি কোনো পোস্ট যদি হোল্ড করে থাকে, বলছে এই যে পোস্টটা সে হোল্ড করেছে সেই পোস্টটা কিন্তু নিজের যোগ্যতায় বা কোয়ালিফিকেশনের মাধ্যমে সে পেয়েছে, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড, সেটাকে সে কখনো কাউকে ট্রান্সফার করতে পারে না। সেটার কথাই এখানে বলা আছে। সাপোজ মনে করো একজন মঠের যিনি মহান থেকে থাকেন, একজন যিনি কোনো মসজিদের যিনি ইমাম থেকে থাকেন, একটা মন্দিরের যিনি পূজারী যিনি থেকে থাকেন, বলছে এই যে পোস্টটা তাদের কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে তারা পেয়ে থাকছে। একজন মুতাওয়াল্লি যে ওয়াকফ প্রপার্টি ম্যানেজমেন্ট করছেন, এই যে পোস্ট, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড, এটাকে কখনো ট্রান্সফার করা যায় না, এটা শুধুমাত্র তাকে দেওয়া রয়েছে কিসের জন্য? নিজেকে এনজয়মেন্ট করার জন্য, এটাকে কখনো সে ট্রান্সফার করতে পারে না। সেই জন্যই বলছে অ্যান ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি রেস্ট্রিক্টেড ইন ইটস এনজয়মেন্ট টু দ্য ওনার পার্সোনালি, যেটা ওনার পার্সোনালি সেটাকে এনজয় করতে পারবে, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড বাই হিম, সেই প্রপার্টিটা সে কাউকে ট্রান্সফার করতে পারে না। নেক্সট সেকশন 6 এর বলা রয়েছে ক্লজ ডি তে যে এ রাইট টু ফিউচার মেইনটেনেন্স in whatsoever manner arising secured or determined cannot be transferred। তাহলে রাইট টু ফিউচার মেইনটেনেন্স, তাহলে একজন ব্যক্তি যিনি মেইনটেনেন্স পেতে এন্টাইটেল বা ফিউচার মেইনটেনেন্স পেতে এন্টাইটেল নিজের বেনিফিশিয়াল এনজয়মেন্টের জন্য, নিজের বেনিফিটের জন্য, যেহেতু সে নিজেকে মেনটেন করতে পারছে না, তাই যে মেনটেনেন্স সে পাচ্ছে ফিউচারে পাচ্ছে, বলছে সেই যে মেনটেনেন্সটা বলছে ক্যান নট বি ট্রান্সফার্ড, সেই মেনটেনেন্সটা সে কাউকে ট্রান্সফার করতে পারবে না, কারণ মেনটেনেন্সটা তাকে দেয়া হচ্ছে কিসের জন্য? না নিজের যে নেসেসিটিসগুলো রয়েছে লাইফে সেইগুলোকে পাওয়ার জন্য, সেগুলোকে এনজয় করার জন্য। বলছে সেই ফিউচার মেনটেনেন্স যেটা রয়েছে সেটা যেভাবেই অ্যারাইজ হোক না কেন, সেটাকে যেভাবেই সিকিউর করা থাকুক না কেন, সেটাকে যেভাবেই ডিটারমাইন করা থাকুক না কেন, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড, সেটাকে কখনো ট্রান্সফার করা যাবে না। নেক্সট যে পয়েন্ট আমরা ডিসকাস করব সেটা সেকশন 6 এর ক্লজ ই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটা থেকে কিন্তু শর্ট নোটসও পরীক্ষায় এসে থাকে। এ মেয়ার রাইট টু সুই
এ মেয়ার রাইট টু সুই ক্যান নট বি ট্রান্সফার্ড। রাইট টু সুই কথার অর্থ হচ্ছে মামলা করার অধিকার। তাহলে এই মেয়ার রাইট টু সুই ক্যান নট বি ট্রান্সফার। তাহলে এই যে মামলা করার যে অধিকার, এই অধিকারটা আমরা দেখতে পাই যদি কেউ ব্রিচ অফ কন্ট্রাক্ট করে থাকে, তাহলে ব্রিচ অফ কন্ট্রাক্ট করে থাকলে মামলা করার অধিকার চলে আসে। যদি কেউ কারোর এগেনস্টে কোনো টট করে থাকে তাহলে সে মামলা করার অধিকার পায়। এবার টটের ক্ষেত্রে দেখা যায় কি, একটা আনলিকুইডেটেড যে ড্যামেজেস সেটাকে ক্লেম করা হয় কম্পেনসেশন হিসেবে। ড্যামেজেস যে ক্লেম করা হয় সেটা আনলিকুইডেটেড ড্যামেজেস। সাপোজ একজন ব্যক্তি আর একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা ডিফামেশন করলো, আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা ইজি হবে। তাহলে মেয়ার রাইট টু সুই ক্যান নট বি ট্রান্সফার, এই জিনিসটাকে এবার আমরা একটু বোঝানোর চেষ্টা করব। সাপোজ এ বি এর এগেনস্টে ডিফামেশন করেছে। এ বি এর এগেনস্টে ডিফামেশন করেছে, তাহলে বি কি করতে পারে, এর এগেনস্টে স্যুট করতে পারে এবং সে মনে করছে আমি 50,000 টাকা আমি ক্লেম করব ডিফামেশনের মামলা করে। তাহলে এ বি এর এগেনস্টে যে ডিফামেশন করেছে, অন দ্য বেসিস অফ দ্যাট বি এর এগেনস্টে স্যুট ফাইল করতে পারে এবং 50,000 টাকা সে ক্লেম করতে পারে। এখন বি যে মামলা করার তার যে এন্টাইটেলমেন্ট রাইট টু সুই, নিজে মামলা না করে সি কে কি করেছে, বলেছে যে তুমি এর এগেনস্টে কি করো, একটা ডিফামেশনের মামলা ফাইল করো। তাহলে মামলাটা করা উচিত ছিল বি এর, কার বিরুদ্ধে না এ এর বিরুদ্ধে, যেহেতু এ বি এর এগেনস্টে ডিফামেশন করেছে। কিন্তু বি কি করেছে, সেই মামলাটা নিজে না করে সি কে কি করেছে, সেটাকে ট্রান্সফার করেছে, বলেছে অধিকারটা তাকে ট্রান্সফার, রাইট টু সুই এটাকে ট্রান্সফার করেছে এবং সি কে বলেছে এর এগেনস্টে মামলা করার জন্য। বলছে এই যে রাইট টু সুই দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড, এটাকে ট্রান্সফার করা যায় না। তাহলে এই মেয়ার রাইট টু সুই ক্যান নট বি ট্রান্সফার জিনিসটা কি, এটাকে বোঝানোর জন্য আমি একটা কেস লয়ের আমি কথা বলবো। সেই কেস লটা খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তো জাফর মেহের আলী ভার্সেস বাজবাজ জুট মিলের একটা কেস ল রয়েছে। এটা থেকে এবার আমি মেয়ার রাইট টু সুই বলতে কি বোঝাচ্ছে, রাইট টু সুই জিনিসটা কি আমি বোঝালাম। ওই মেয়ার রাইট টু সুইকে ট্রান্সফার করা যায় না। জাফর মেহের আলী ভার্সেস বাজবাজ জুট মিলের কেসে কি হয়েছিল, একজন ব্যক্তি 100টা গিনি ব্যাগ, চটের যে ব্যাগ হয়ে থাকে গিনি ব্যাগ, একজন ব্যক্তি, এই কেসে কি হয়েছিল, একজন ব্যক্তি এ বি নামক একজন ব্যক্তিকে কন্ট্রাক্ট করেছিল কিসের জন্য না, গিনি ব্যাগ সাপ্লাই করার জন্য। গিনি ব্যাগ সাপ্লাই করার জন্য কন্ট্রাক্ট করেছিল, একটা কন্ট্রাক্ট করেছিল কিসের জন্য, গিনি ব্যাগ সাপ্লাই করার জন্য। 100 পিসেস, 100টা গিনি ব্যাগ সাপ্লাই করার জন্য কন্ট্রাক্ট করেছিল। একটা ফিউচার ডেটে সেই সাপ্লাইটা করার জন্য বলেছিল, ফিউচার ডেট, ভালো কথা। যখন বি কে বলেছিল যে সাপ্লাই দেওয়ার জন্য, বি যখন সাপ্লাই দেবে এ কে, তার আগেই এ কি করলো, এই যে ডেলিভারিটা নেওয়ার কথা ছিল বি এর কাছ থেকে, সি কে বললো তুমি এই ডেলিভারিটা নেবে। বি কে সেটা জানিয়ে দিল যে তুমি ডেলিভারিটা আমাকে না করে তুমি ডাইরেক্ট সি কে এই ডেলিভারিটা করবে। তাহলে এর সাথে বি এর কন্ট্রাক্ট হলো, বি এ কে 100 গিনি ব্যাগ ডেলিভারি করবে একটা ফিউচার ডেটে। কিন্তু এ কি করলো, সেই ব্যাগের ডেলিভারিটা নিজেকে না দিয়ে বললো সি কে দিয়ে দেবে। মানে এই যে প্রপার্টি যেটা, যেই যে গিনি ব্যাগ যেটা 100টা ডেলিভারি করার ছিল এ কে, এ বি কে ইন্টিমেট করলো যে ডেলিভারিটা সি কে করে দেওয়ার জন্য, এই ডেলিভারিটা সি করবে। এখন মনে করো এই ফিউচার যে ডেটে ডেলিভারি করার কথা ছিল, বি এই ডেলিভারিটা করতে পারলো না। তাহলে যেই ডেলিভারিটা করতে পারলো না, সি কিন্তু এখানে এন্টাইটেল হয়ে গেল বি এর বিরুদ্ধে মামলা করার জন্য। কারণ কি,
এই যে মামলাটা করছে, এই যে রাইট টু সুই, এটা কিন্তু এ করতে পারতো, কিন্তু এখন কে করবে? সি করবে বি এর বিরুদ্ধে। কারণ কি? এই যে প্রপার্টিটা যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে সি এরই পাওয়ার কথা ছিল। তাই যদি পুরো প্রপার্টিটাকে যদি এখানে ট্রান্সফার করে দেওয়া হয় সি এর কাছে, পাওয়ার এন্টাইটেলমেন্টটা দিয়ে দেওয়া হয়, যদি সেটা সে না পায় ফিউচার ডেটে, তাহলে সি এখানে বি এর বিরুদ্ধে যদি মামলা করে সেটা ভ্যালিড হবে। কিন্তু সাপোজ মনে করো ডেলিভারিটা বি কে বলেছিল যে এ কেই দেওয়ার জন্য, বি ডেলিভারিটা দিতে পারলো না, তাহলে এ এন্টাইটেল হয়ে যেত বি এর বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু সেই মামলাটা এ নিজে না করে যদি সি কে করতে বলতো, আর সি যদি সেই মামলাটা ফার্দার করতো, তাহলে সেই মামলাটা করতে পারতো না। কারণ কি? এখানে শুধুমাত্র মেয়র শুধুমাত্র রাইট টু সুইটাকে এখানে ট্রান্সফার করেছিল। এই রাইট টু সুই মামলা করার যে অধিকার যেটার মাধ্যমে অ্যারাইজ হয়েছিল, সেইটা যদি একে ট্রান্সফার না করে থাকে, শুধুমাত্র রাইট টু সুইটাকে যদি ওকে ট্রান্সফার করে থাকে, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার্ড অ্যাকর্ডিং টু সেকশন 6 ক্লজ ই। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম ক্লজ ই পর্যন্ত কি রয়েছে। এবার আমরা এফ এ দেখব। সেকশন 6 এর ক্লজ এফ, a public office cannot be transferred nor can the salary of a public officer whether before or after it has become payable। তাহলে এটা পাবলিক অফিস দ্যাট ক্যান নট বি ট্রান্সফার। এটা আমি আগেই বলেছি যে যদি কোনো একজন ব্যক্তি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকে, কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যদি নিজের কোয়ালিফিকেশনে যদি কোনো চাকরি পেয়ে থাকে, সেই যে পোস্টে সে হোল্ড করে আছে তার নিজের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে সেই পাবলিক অফিস বা পাবলিক অফিসের স্যালারি সেটা কিন্তু ট্রান্সফার করা যাবে না। যদি এখানে একটা এক্সেপশন রয়েছে, আমরা পরবর্তীতে সেই এক্সেপশনটা দেখব। আমরা যখন মেনটেন্যান্সের যে প্রভিশনস পড়বো, যে মেনটেন্যান্সের ক্ষেত্রে আমরা সিপিসিতে সেকশন 60তে আমরা দেখব যে মেনটেন্যান্সের ক্ষেত্রে যে স্যালারি একটা কিছুটা অংশ সেখানে অ্যাটাচমেন্ট করা হয়, পুরো এন্টায়ার স্যালারিটি নয়, স্যালারির কিছুটা অংশ সেখানে অ্যাটাচমেন্ট করা অ্যাকর্ডিং টু সেকশন 60 সিভিল প্রসিডিওর কোড 1908-এ। সেটা আমরা দেখব যে স্যালারির কিছুটা অংশ অ্যাটাচমেন্ট করা হয়। তার মানে এটা নয় যে পুরো স্যালারিটা তাকে কি করে দিয়ে হচ্ছে? ট্রান্সফার করে দিয়ে, কারণ কি দ্যাট ক্যান নট বি ট্রান্সফার অ্যাকর্ডিং টু সেকশন 6। নেক্সট আমরা দেখব কি যে স্টাইপেন্ডস allowed to military, naval, air force and civil pensioners of the government and political pensions cannot be transferred। তাহলে যে সমস্ত মিলিটারি বা যারা নেভি বা এয়ার ফোর্সের যারা রিটায়ার্ড পারসনস রয়েছে, তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস, দেশের প্রতি তাদের অবদান, যে সমস্ত ফ্রিডম ফাইটার যারা স্বাধীনতা সংগ্রামী, দেশের প্রতি তাদের অবদানের জন্য তাদেরকে যে স্টাইপেন্ড দেওয়া হয়, তাদেরকে যে একটা পেনশন দেওয়া হয়, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার। কারণ তাদের দেশের প্রতি অবদানের জন্য তাদেরকে সেই টাকাটা গভর্নমেন্ট অ্যালট করে থাকে, তাদের কাছে পার্সোনালি দিয়ে থাকে, তাদের একটা পার্সোনাল রাইট, এবং পার্সোনাল রাইটটা কখনো কাউকে ট্রান্সফার করা যায় না অ্যাকর্ডিং টু সেকশন 6। নেক্সট আমরা দেখব এইচ, ক্লজ এইচ, নো ট্রান্সফার, খুব ইম্পর্টেন্ট, নো ট্রান্সফার ক্যান বি মেড, কোনো ট্রান্সফার করা যাবে না ইন সো ফার অ্যাজ ইট অপোজ টু দ্য নেচার অফ দ্য ইন্টারেস্ট এফেক্টেড দেয়ার বাই। এই অপোজ টু দ্য নেচার অফ ইন্টারেস্ট বলতে কি বোঝাচ্ছে? এখানে কিছু সিচুয়েশনের কথা বলেছে, অ্যাকচুয়ালি কোনো প্রপার্টির কথা এখানে বলিনি, কিছু সার্কামস্ট্যান্সেস বা সিচুয়েশনের কথা বলেছে। এই সিচুয়েশনগুলো অ্যারাইজ হয়ে গেলে কোনো রাইট বা কোনো প্রপার্টিকে কখনো ট্রান্সফার করা যায় না। নাম্বার ওয়ান বলছে কি, যদি কিনা সেটা অপোজ টু দ্য নেচার অফ ইন্টারেস্ট। অপোজ টু দ্য নেচার অফ ইন্টারেস্ট বলতে কি বোঝাচ্ছে? প্রকৃতি যে নেচার তার ইন্টারেস্টের এগেনস্টে যদি যায়। সাপোজ মনে করো সেটা হতে পারে কোনো একজন ব্যক্তি, তার একটা প্লট অফ ল্যান্ড আছে, সে যদি বলে আমার প্লট অফ ল্যান্ডে মানে মাটির ওপরে যে এয়ার রয়েছে, যে লাইট রয়েছে, সেটাকে আমি ট্রান্সফার করছি কাউকে, তাহলে বলছি ইট ইজ অপোজ টু দ্য নেচার অফ দ্য প্রপার্টি। তাহলে এই যে প্রপার্টি, মনে করো সমুদ্রের ওপরে কারোর কোনো একটা সমুদ্রের যে জল, মনে করো বাড়ির ফাঁকা জায়গা রয়েছে, তার উপরের যে অংশটা, যে লাইট রয়েছে, এয়ার রয়েছে, সেটা যদি কাউকে ট্রান্সফার করে, বলছি ইট ইজ অপোজ টু দ্য নেচার অফ দ্য ইন্টারেস্ট। এইগুলোকে আইনের ভাষায় বলা হয়, এই প্রপার্টিগুলোকে আইনের ভাষায় বলা হয় রেস কমিউনিস। এই রেস কমিউনিস কথার অর্থ হচ্ছে কি, দ্য প্রপার্টি অফ দ্য হোল কমিউনিটি অফ দ্য ওয়ার্ল্ড, দ্য প্রপার্টি অফ দ্য হোল কমিউনিটি অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ রেস কমিউনিস। তাহলে এই সমস্ত প্রপার্টি যেগুলো রেস কমিউনিস, দ্য প্রপার্টি অফ দ্য হোল কমিউনিটি অফ দ্য ওয়ার্ল্ড, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার। কারণ কি? অপোজ টু দ্য নেচার অফ দ্য ইন্টারেস্ট, সেইগুলোকে কখনো ট্রান্সফার করা যায় না। আর কি বলছে? অ্যান আনলফুল অবজেক্ট অর কনসিডারেশন উইদিন দ্য মিনিং অফ সেকশন 23 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আমরা দেখেছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 23-তে লেখা আছে যে সমস্ত কন্ট্রাক্ট করার ক্ষেত্রে অবজেক্ট বা কনসিডারেশনটা যদি আনলফুল হয়ে থাকে সেটা ভয়েড হয়ে থাকবে। তো যখন কোনো একটা প্রপার্টি কাউকে ট্রান্সফার করা হবে, সে প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে অবজেক্ট বা কনসিডারেশন যদি অ্যাকর্ডিং টু সেকশন 23 যদি আনলফুল হয়ে থাকে, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার। সেকশন 23তে আমরা কি দেখেছিলাম? ইফ ইট ইজ
ফরবিডেন বাই দ্য ল, যদি সেটা ফরবিডেন বাই দ্য ল হয়ে থাকে। জিনিসটা কেমন, যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি যে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ক্ষেত্রে সাপোজ ফরবিডেন বাই দ্য ল বলতে কি বোঝাচ্ছে, সাপোজ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে এটা কিভাবে হবে, সাপোজ মনে করো এ একজন ব্যক্তি, এই ল্যান্ডটার মালিক, এ কি করেছে বি কে এই ল্যান্ডটা লিজ দিয়েছে, কিসের জন্য, ওপিয়াম চাষ করার জন্য, আফিম চাষ করার জন্য। তাহলে আফিম চাষ উইদাউট লাইসেন্স কি ফরবিডেন বাই দ্য ল, আইন কর্তৃক নিষিদ্ধ। তাহলে এ যদি বি কে তার নিজের ল্যান্ডটাকে যদি লিজ দিয়ে থাকে ওপিয়াম চাষ করার জন্য উইদাউট লাইসেন্স, বলছে কি এটা আনলফুল পারপাসে দিচ্ছে, বলছে দ্যাট ক্যান নট বি ট্রান্সফার, এটাকে ট্রান্সফার করা যাবে না। বলছে আর কি, যদি কিনা সেটা অপোজ টু দ্য পাবলিক পলিসি হয়ে থাকে, আমরা দেখেছি। আর কি দেখেছিলাম আমরা, এছাড়াও আমরা দেখেছিলাম সেকশন 23-তে আরও অনেকগুলো 5টা পয়েন্টস এখানে দেওয়া ছিল, যেমন যদি পারমিটেড করে যায় ডিফেক্ট দ্য প্রভিশনস অফ যদি ল হয়ে থাকে, যদি সেটা ফ্রডুলেন্ট ইন নেচার যদি থেকে থাকে, তাহলে বলছে কি সেগুলোকে কখনো ট্রান্সফার করা যাবে না অ্যাকর্ডিং টু সেকশন 6-এর ক্লজ H অনুসারে। আর কি দেওয়া আছে, টু এ পারসন লিগালি ডিসকোয়ালিফাইড টু বি ট্রান্সফারি। আমরা সেকশন 5 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে দেখেছি একটা প্রপার্টি একটা লিভিং পারসনকে ট্রান্সফার করা যায়, কিন্তু আবার এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 136-এ আমরা দেখব যে অ্যাকশনেবল ক্লেম কিছু কিছু ব্যক্তিদেরকে ট্রান্সফার করা যায় না, বা তারা ট্রান্সফার করার ক্ষেত্রে প্রপার ট্রান্সফারই হতে পারে না, যেমন ব্যারিস্টার, যেমন জাজেস, যেমন লিগাল প্র্যাকটিশনার্স, যারা প্লিডার্স, যারা কোর্টের, তারা অ্যাকশনেবল ক্লেম কেনাবেচার সাথে যুক্ত থাকতে পারে না, বা তারা সেখানকার প্রপার ট্রান্সফারই হতে পারে না। কারণ কি, তারা সেখানে ডিসকোয়ালিফাইড পারসনস। বলছে যে সমস্ত ব্যক্তিগুলো লিগালি ডিসকোয়ালিফাইড থাকবে বিং এ ট্রান্সফারি হিসেবে, তাদেরকে কিন্তু কোনো প্রপার্টি ট্রান্সফার করা যাবে না। দ্যাট ইজ প্রোহিবিটেড আন্ডার সেকশন 6 ক্লজ H অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। লাস্ট যেটা ক্লজ আছে এবার সেটাকে আমরা বোঝার চেষ্টা করব, দ্যাট ইজ ক্লজ নাম্বার I। নাথিং, খুব ইম্পর্টেন্ট এটাও, নাথিং ইন দিস সেকশন শ্যাল বি ডিমড টু অথরাইজ এ টেনেন্ট হ্যাভিং অ্যান আনট্রান্সফারেবল রাইট অফ অকুপেন্সি। সাধারণত এই টেনেন্সিতে, টেনেন্সি বলতে লিস্টকে বোঝাচ্ছে। সাধারণত টেনেন্সিতে পার্মানেন্ট যে সমস্ত টেনেন্সিগুলো থাকে, একজন লেজর বা ল্যান্ডলর্ড টেনেন্টকে কি করে থাকে, ট্রান্সফারেবল রাইট অফ অকুপেন্সি দিয়ে থাকে, মানে সাবলিজ বা সাবলেট করার অধিকার দিয়ে থাকে। কিন্তু যখন কোনো একটা টেনেন্সিতে ল্যান্ডলর্ড তার টেনেন্টকে আনট্রান্সফারেবল রাইট অফ অকুপেন্সি দেবে, সাবলিজ করার অধিকার দেবে না, সেক্ষেত্রে বলছে টেনেন্ট কিন্তু যার আনট্রান্সফারেবল রাইট অফ অকুপেন্সি রয়েছে, যার তার নিজের প্রপার্টিকে ট্রান্সফার করার বা সাবলিজ দেওয়ার বা সাবলেট দেওয়ার অধিকার নেই, সে কখনোই কি করতে পারে না, তাকে দেওয়া হয়েছে সে কখনোই সেটাকে ট্রান্সফার করতে পারে না। আর কি দেওয়া আছে, বলছে এ ফার্মার অফ অ্যান স্টেট, কোনো প্রপার্টি যিনি ফার্মার, যিনি চাষি, চাষ করছেন, ইন রেসপেক্ট অফ হুইচ, যে প্রপার্টিতে ডিফল্ট হ্যাজ বিন মেড, যে প্রপার্টিতে যে একটা স্টেটের যে মালিক, একটা প্রপার্টির যে একটা ফার্মার যে মালিক, বলছে যে স্টেটে কি করা হয়েছে, ডিফল্ট করা হয়েছে ইন পেইং রেভিনিউ, গভর্নমেন্টের যে রেভিনিউ বা রাজস্ব বা ট্যাক্স, যে ফার্মার ট্যাক্স দিতে ডিফল্ট করেছে, বলছে ফার্মার সেই প্রপার্টিটা কি করতে পারে না, ট্রান্সফার করতে পারে না। অ্যাকর্ডিং টু সেকশন 6 ক্লজ I অনুসারে সেটা নন ট্রান্সফারেবল প্রপার্টি। একইভাবে বলা আছে দ্য লেজি অফ এন স্টেট আন্ডার দ্য ম্যানেজমেন্ট অফ এ কোর্ট অফ ওয়ার্ডস। কোর্ট অফ ওয়ার্ডসের ম্যানেজমেন্টে যদি কোনো প্রপার্টি যদি কাউকে লিজ দেওয়া হয়, সেই লেজিও কিন্তু কি করতে পারবে না, সেই প্রপার্টিটা কাউকে ট্রান্সফার করতে পারবে না। তাহলে আমরা সেকশন 6-এ এতক্ষণ ধরে এই পুরো এন্টায়ার ক্লাসটাতে দেখানোর চেষ্টা করলাম যে হোয়াট মে বি ট্রান্সফার, কোন প্রপার্টিগুলো ট্রান্সফার করা যেতে পারে, and what may not be transferred according to section 6 of the Transfer of Property Act। এই সেকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা সেকশন। হয়তো এই ক্লাসের ডিউরেশনটা অনেকটা বেশি হয়েছে, কিন্তু কোনো স্টুডেন্ট যদি একটু কেয়ারফুলি এই ক্লাসটা পুরোটা করে থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে পুরো সেকশনটা সে বুঝতে পারবে। আর এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা সেমিস্টার এক্সাম নেই যেখানে সেকশন 6 থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। আমি এখানে উদাহরণ দিয়ে, কেস ল দিয়ে, ভালো করে ডায়াগ্রাম করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের জিনিসটা হেল্পফুল হবে। তো কোন কোন প্রপার্টি ট্রান্সফার করা যেতে পারে সেটার কথা এখানে লেখা আছে, যে এনি কাইন্ড অফ প্রপার্টি, সেটা মুভেবল ইমুভেবল যাই হোক না কেন। আবার কোনগুলোকে ট্রান্সফার করা যাবে না অ্যাকর্ডিং টু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 10 রকম প্রপার্টির কথা বলে দেওয়া আছে। আবার এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ব্যতীত অন্য কোনো আইন দ্বারা কোন প্রপার্টিকে ট্রান্সফার করা যাবে না, সেগুলো কিন্তু এখানে ডিসকাস করলাম। আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাকবে। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।